নমস্কার। নমস্কার। শুনতে পেয়েছিলাম আমি একটু আগে, কারণ একসময় আমি নিজেও অন্য ধরনের পাবলিসিটির সঙ্গে যুক্ত ছিলাম। তখন যারা এই ধরনের ভালো ভিজুয়ালাইজ করতেন কিংবা ভালো আঁকতেন কিংবা ভালো আর্ট ডিরেক্টর, এদের সম্বন্ধে অন্নদামুন্সী যেরকম, রণেন নারায়ণ দত্ত যেরকম, রাজেন তরফদার যেরকম, তিনি সত্যজিৎ বাবুর নামও তখন শুনেছিলাম, কিন্তু আলাপ ছিল না। তারপরে পথের পাঁচালী এলো। পথের পাঁচালী যখন আসে তখন ছবি দেখি, যেরকমভাবে মুগ্ধ আবার সেরকমভাবে মুগ্ধ হই। তখনও সত্যজিৎবাবুর সঙ্গে মুখোমুখি আমাদের আলাপ ছিল না। দেখতাম স্টুডিওতে, কখনো হয়তো স্টুডিওতে শুটিং করতেন না, বাইরে যাওয়ার আগে হয়তো স্টুডিওতে একবার এলেন, দলবল নিয়ে বেরিয়ে গেলেন, দেখতাম এই। কিন্তু তারপরে মানে সত্যিকারের আলাপ বলতে যেটা, সেটা হচ্ছে যে আমি যখন আমার জীবনের প্রথম ছবি করি, তখন আমাদের একটা গ্রুপ ছিল যাত্রিক নামে। তার প্রথম ছবি চাওয়া পাওয়া বলে একটা ছবি, তার মহরত হবে টেকনিশিয়ান স্টুডিও, এখন যেটাকে টেকনিশিয়ান স্টুডিও বলা হবে। তারকে আমন্ত্রণপত্র সেটা আমি ডিজাইন করেছি, করে দিতে যাই। সেটা আমার কাছে উনি দেখে বলেন, বা এটা কার ডিজাইন? যেটা আমি করেছি। বা থাকি এরপরে আস্তে 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 নানা ইয়েতে ওর সঙ্গে আমার আলাপ হয়, এবং আলাপটা একসময় খুবই ঘনিষ্ঠতায় পরিণত হয়। সেটা হচ্ছে যে আমি আর উনি, আমরা ইন্ডিয়া ফিল্ম ল্যাবরেটরির দোতলার পাশাপাশি দুটো ঘরে এডিট করতাম নিজেদের ছবি। আর তখন মানে উনি কেন, আরও যারা অন্যান্য ঘরে যারা কাজ করতেন সবাই বারান্দায় এসে, লম্বা একটা বারান্দা ছিল, পাইচারি করা, কাজ যাদের সিগারেট খাবার অভ্যেস আছে সিগারেট খাওয়া ইত্যাদি করতো। এই পাশাপাশি ঘরে কাজ করতে করতে আমাদের মানে আলাপটা আরও গভীর হয়, এবং অনেক কিছু আলোচনা তখন হতো আর কি। এই পর্যন্ত এই হচ্ছে ওর সঙ্গে, এবং এই সম্পর্কটা ওর জীবনের শেষ দিন পর্যন্ত আমার সঙ্গে ছিল। উত্তরটা আমার পক্ষে দেওয়া ভারী মুশকিল, আমার মনে হয় সত্যজিৎবাবুর পক্ষেও দেওয়া মুশকিল হতো। এটা হচ্ছে যারা বাইরে থেকে দুজনের ছবি দেখেন তাদের পক্ষে এটা অ্যানালাইজ করা অনেক সোজা। হ্যাঁ, কেননা এটা ঠিক যে আমরা দুজনই বহু সাহিত্যভিত্তিক ছবি করেছি, এবং এটা নিয়ে একটা কথা বলি যে সত্যজিৎবাবু বিভিন্ন ক্ষেত্রে বলেছেন যে ছবিতে গল্পের প্রয়োজনীয়তা। পরবর্তীকালে যেরকম নন ন্যারেটিভ সিনেমা নিয়ে নানা রকম চর্চা হতে শুরু করলো, এবং একটা সময় বলা হতে লাগলো যে সিনেমাতে ন্যারেটিভ থাকলে বলে সেটা একটা মাইনাস পয়েন্ট। তো সত্যজিৎবাবু এতে বিশ্বাস করতেন না। উনি বলতেন যে আমার ছবি যদি গল্প কোনো না বলে, তবে আমার ছবি কোনো কিছুই বলা হলো না। If my films do not tell a story, they don't tell anything. বলেছেন আমাকে উনি বারবার ওই যে ইন্ডিয়া ফিল্ম ল্যাবরেটরির বারান্দায় গল্প করতে বলেছেন। একটা জিনিস লক্ষ্য করেছো, আজকাল তো গুছিয়ে গল্পটা বলতে পারছে। এইখানে দুজনের অ্যাপ্রোচের ভেতরে একটা মিল আছে, কিন্তু দুজনের ভেতরে কম্পারেটিভ স্টাডি করতে গেলে পরে কী করা, কী বলতে হবে, এটা বলার উপযুক্ত লোক আমি নেই বলে। এটা হচ্ছে যারা বাইরে থেকে দুজনের ছবি দেখবেন সেরকম রসিক লোক, তারা এটাকে দেখতে দিতে পারবে। অ্যাকচুয়ালি এটা হয় যে গল্প তো আমাদের সবসময় পড়তে হয়, সবসময় ছবি করবো বলে যে গল্প পড়া তা নয়। গল্প পড়ার একটা নেশাও তো আছে, সেটা অনেক আগে থেকেই আছে। করতে করতে কোনটাতে মনে হয় যে এর ভেতরে প্রচুর ছবির সম্ভাবনা আছে। এমন আছে যে একটা আইডিয়া মাথায় এলো, কিছু টুকরো টুকরো ছবি চোখের সামনে ঘুরতে শুরু করলো, কিন্তু সেটা ভালোভাবে গাঁথা যাচ্ছে না। 1 বছর 2 বছর 3 বছর ধরে স্ক্রিপ্ট লেখার চেষ্টা করছে, হচ্ছে না। তারপর একদিন হঠাৎ হয়ে গেল। ফুলেশ্বরী ছবিটা যেরকম 3 বছর সময় লেগেছিল, আবার কোনো কোনো স্ক্রিপ্ট লিখতে হয়তো 1.5 মাস 2 মাসেই হয়ে যায়। তো
এই হচ্ছে মোটামুটি ব্যাপার যে ছবি কি করবো বলে নয়, গল্প করতে করতে যার মনে হয় যে অনেক ভিজুয়ালস চোখের সামনে আসছে এবং অনেক চরিত্র স্পষ্ট হয়ে চোখের সামনে ফুটে উঠছে, সেটা যদি সম্পূর্ণভাবে তখন গল্পেতে বলা নাও হয়ে থাকে, যার সম্ভাবনা অনেক আছে, বাকিটা আমি তৈরি করে নিতে পারি, এরকম হলে পরে আমি তখন সেটাকে ছবি তৈরি করার উপযুক্ত মেটেরিয়াল বলে মনে করি। ব্যাপারটা তো ওর ছবিতে যে রবীন্দ্রসঙ্গীত আসতো কিংবা কোনো গান, যে কোনো গানই আসতো, কোনোটা কিন্তু আলাদা আলাদাভাবে তাদের গানের আইডেন্টিটি নিয়ে আসতো বলে আমার মনে হয়। ওগুলো ছিল তার চিত্রনাট্যের একটা অংশ। চিত্রনাট্যের অংশ হিসেবে গান আসতো। গান আমরা যাকে সচরাচর করি গান একটা এলো, সেরকমভাবে ওর ছবিতে কোনোদিন গান আসেনি। এমনকি যে ছবিতে প্রচুর গান, গোপী গায়ন বাঘা গায়ন, তাতেও আমি বলবো প্রত্যেকটা গানই কিন্তু চিত্রনাট্যের অংশ। গান শোনাবো বলে এসে তোমাকে একটা গান শোনাই বলে গান আসেনি বলে আমার মনে হয়। গাওয়ার দিক দিয়ে মানে হ্যাঁ, কন্ট্রিবিউট তো করেছেনই বটে। কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে যে তখনকার দিনে যত নিয়মকানুনই থাক না কেন, তার ভেতরেও স্বাধীনতা নেবার একটা স্পেস ছিল, কিছুটা স্বাধীনতা নেবার স্পেস ছিল। ওর মূল স্পিরিটটাকে নষ্ট না করে সেই স্বাধীনতাগুলো সত্যিও নিয়েছেন। এমনকি এরকমও করেছেন যে ধরুন চারুলতাতে আমি চিনি গো চিনি, তার শেষ লাইনটা দেখুন, হঠাৎ সেটা রবীন্দ্রনাথের লেখা নয়, হঠাৎ মানে ওর লেখা একটা লাইন হিসেবে চলে আসে। এই ধরনের জিনিসগুলো ছবির স্বার্থে করেছেন। তার মানে কি উনি ছবিটাকে ছবি হিসেবে ফোটাবার জন্য গানগুলোকে একটা টুল হিসেবে ব্যবহার করেছেন। উনি মানে বিশাল একটা জায়গায় বিপ্লব এনে দিয়েছিলেন। তখনকার দিনে টাইটেল কার্ডগুলো মোটামুটি হতো যে বড় বড় অক্ষরে লেখা শিল্পীর লেখার নামের তালিকা, কিন্তু টাইটেল কার্ডও যে ছবির মেজাজটাকে ধরিয়ে দিতে পারে, পথের পাঁচালী বলুন দেখুন, ওই যে উচিত স্টাইলে লেখা, খানিকটা আবছা খানিকটা স্পষ্ট, এই যে একটা সঙ্গে সঙ্গে আমাদের একটা অন্য জগতে নিয়ে চলে যায়। কিংবা এর পরবর্তীকালে সব কটা ছবিতে আপনি ভরপুর দেখতে পাবেন, গোপী গায়ন বাঘা গায়ন আপনি ধরুন না, চারুলতা ধরুন না, প্রত্যেকটা ছবিতে তার আলাদা আলাদা। আমি তোমাকে একটা গল্পের দিকে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে তার ভূমিকা। হ্যাঁ, আর পোস্টার তো অসাধারণ। আসলে আমরা যার সঙ্গে আলোচনা করছি তিনি তো শুধু বহুমুখী প্রতিভা বলতে পারে খুব কম বলা হয়। তিনি অনেক বিষয়ে নতুন নতুন পথের দিশা আমাদের দিয়েছেন, অনেক বিষয়ে। সেখানে মানে এক একটা পোস্টার এক একটা যদি কল্পনা করেন, তারপরে পথের পাঁচালী থেকে শুরু করে পর আপনার শুনুন কোন ছবি না, দেবীর ধরুন, কিংবা অপুর সংসার ধরুন, কিংবা তারপরে যত ছবি হয়েছে সোনার কেল্লা, সমস্ত এই একেবারে মানে পাথ ব্রেকিং, মানে পুরনো পন্থা নয়, নতুন। আমরা উদ্গ্রীব হয়ে থাকতাম। হ্যাঁ, যেটা হচ্ছে যে বাজেট মানে উনি কেন অনেক বাংলা পরিচালকই খুব সীমিত বাজেট হয়তো ছবি করতে বাধ্য হয়েছেন। হ্যাঁ, এটা দুটো দিক আছে। একটা হচ্ছে যে তথাকথিত স্টারকে না নিলে পরেই বাজেট অনেক কমে যায়। উনি তো কখনো ওই স্টার সিস্টেমের ভেতরেই ঢোকেননি, সেগুলো ওর একটা মস্ত সুবিধা হয়েছে। কিন্তু উনি অন্যদিকে যে খরচাগুলো করতেন সেগুলো আবার অন্য ফিল্ম মেকার্সদের অনেকেই সেটা করতেন না। সেটা হচ্ছে ডিটেলস তো তৈরি করার জন্য যেটা দিয়ে একটা, আমি জানি যে বংশী চন্দ্রগুপ্ত যে শিল্প নির্দেশক, তিনি আমাদের ছবিতে কাজ করেছেন। এই যে পথের পাঁচালীর যে সর্বজয়ার বাড়ির যে দরজাটা, সেই দরজাটা বানাবার জন্য ওকে নতুন দরজা তৈরি করে সেই দরজাটাকে একটা চুল্লির মধ্যে ফেলে তাতে আগুন জ্বেলে সেটাকে পুড়িয়ে তার উপরের লেয়ারটাকে সম্পূর্ণ অঙ্গার করে দিয়ে
তারপরে ওয়্যার ব্রাশ দিয়ে সেটাকে বারবার ঘষে, সোডা ওয়াটার দিয়ে ঘষে সেটাকে ট্রিট করে তবে ওই চেয়ারটা টেনেছেন। সেখানে কিন্তু খরচাটা কম নয়। ওই একটা পুরোনো জিনিস যদি তৈরি করতে হয় সেখানে খরচা অনেক বেশি, সেটা উনি করেছেন। সেখানে খরচার কোনো কার্পণ্যই করেননি। যেমন ধরুন নায়কের ট্রেন কোম্পানি, ওটা তো নতুন করে তৈরি করা। আমরা ঠাট্টা করে বলতাম যে রেলের আমরা তৈরি করতে বোধহয় এত খরচা হয় না, কারণ বংশী বাবু যেটা করেছেন, কারণ একই সঙ্গে একটা মেকানিজম আছে যে এটা এরকম কোন দুলছে, এরকম এরকম দুলছে, তার সমস্ত জিনিসটা করতে কিন্তু এটা যথেষ্ট খরচ সাপেক্ষই ব্যাপার। তবে পরবর্তীকালে হলো কি যে এবং বড় বড় মানে নাম করা শিল্পীরা তারা তো ছবিতে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন, সেখানে ওর রেমুনারেশনটা কোনো ফ্যাক্টর হতো না। আসলে অসম্ভব সংবেদনশীল একটা লোক, যিনি সবসময় কিছু একটা ভালো হোক, একটা একটা পজিটিভ দিকে যাক, ছবির চেহারাটা পাল্টা, আধুনিক জগৎ, আধুনিক সিনেমা কীভাবে ভাবছে, আমরা ভারতীয়রা নিজেদের ভারতীয়ত্ব বজায় রেখেও কীভাবে তার সঙ্গে মিলিয়ে চলতে পারি, এগুলোই ছিল আমার ভাবনার বিষয় বলে আমার মনে হয়। তো সেদিক থেকে আরও অনেক রয়েছে। নন্দনের মতো, যে নন্দনের পুরো ব্যাপারটাই তো মস্তিষ্ক প্রসূত ব্যাপার, এবং নন্দনের প্রথম চেয়ারম্যান, এবং নন্দনের মানে এই আইডিয়াটাই যে ঢোকানো যে একটা ফিল্ম কালচারের একটা সেন্টার হবে, সেটাই সত্যি বলবো। এরকম হয়তো আরও সারা ভারতবর্ষের বহু এগুলো রয়েছে আর কি। হ্যাঁ, নিশ্চয়ই। যদিও ট্রেডমার্ক ফার্স্ট যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে ডিটেলস, যে এত ইম্পর্টেন্ট হতে পারে, ডিটেলস যে এত বেশি কথা বলতে পারে, এটা সত্যজিৎবাবুর আগে আমাদের ধারণাই ছিল না। ছোট ছোট জিনিস উনি মানে বড় জিনিসের থেকেও সামান্য জিনিসে, মানে একটি ধানের শেষের উপরে একটি শিশির বিন্দুর যে কী অসম্ভব সুন্দর দুটি হতে পারে, এটা সত্যজিৎবাবু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এটা প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যে ওর সবসময় একটা মানবিক অ্যাপ্রোচ। এটা মানুষকে মানুষ হিসেবে, সে যতই ডাউনট্রডেন হোক, যাই হোক, মানুষকে মানুষ হিসেবে ধরার চেষ্টা। যেমন ধরুন আমার তো নিজের ধারণা যে উনি গ্রাম জীবনকে তত গভীরভাবে জানার সুযোগ পাননি যেটা শহর জীবন সম্পর্কে পেয়েছিলেন। কিন্তু আপনার পথের পাঁচালী দেখুন, রসনী সংকেত দেখুন, দেখে মনে হয় না যে একেবারে আমাদের থেকে, আমরা যারা অনবরত গ্রামে যাই, গ্রামে ঘুরি, তাদের থেকে অনেক অনেক বেশি জানেন, দেখার চোখ সেটা অনেক বেশি। এটা শুধু প্রকৃতি কিংবা নিসর্গ তা নয়, মানুষের মানুষের সম্পর্ক। হ্যাঁ, এবং সেটাকে প্রেজেন্ট করতে গেলে পরে তার যে নিজস্ব ধরন। আজকে ধরুন সর্বজয়া, ইন্দির ঠাকুরুন, অপু দুর্গা, এদের ভেতর যে সম্পর্ক, এই যে জটিল একটা সম্পর্ক, সর্বজয়া তো মহিলা হিসেবে তাকে খারাপ বলা চলবে না, কিন্তু তা সত্ত্বেও তার যে আগলে থাকা, নিজের ছেলে মেয়েদের আগলে থাকা, এই যে বৃদ্ধার সঙ্গে তার একটু ঝগড়াঝাটি, অমুক তমুক, তার মাঝখানে পড়ে গেছে হরিহর, হরিহরকে দুদিকটাই সামলাতে হচ্ছে। এই যে জিনিসগুলো, এই যে মানুষের মানুষের সম্পর্কের যে জটিল টানাপোড়েন, এটাকেই এত সহজভাবে উপস্থাপিত করার একটা পন্থা উনি বারবার বার করেছেন। এটা আমার মনে হয় যেটা সামথিং ভেরি ভেরি ইন্টারেস্টিং। এবং ওদের অনেকেই আছেন যারা আমাকে, বংশী যেরকম এখন, বংশীর ঠিক মনে হয় না যে প্রপার অ্যাসেসমেন্টটা হয়েছে। আমাদের কাছে ও ছিল, যদিও আর্ট একাডেমি, ও ছিল প্রায় একটা গুরুর মতো। এত জ্ঞান, নিজের সাবজেক্ট ছাড়াও বাকি অন্য এত জ্ঞান, এবং তার যে এরকম লড়াইয়ের জীবন, এই দুটো মিলেমিশে বংশী হচ্ছে একটা আউটস্ট্যান্ডিং ক্যারেক্টার।
আমার মনে আছে আমি যখন বালিকা বধূ করবো ভাবছি, তখন দেশ পত্রিকায় দুটো ইনস্টলমেন্টে দুটো পরপর সংখ্যায় বালিকা বধূ গল্পটা বেরিয়েছিল আর্ধেকার্ধেক হয়ে। প্রথমটা পড়ে আমার মনে হয়েছিল যে এটাতে আমি অনেক ছবি খুঁজে পাচ্ছি। তো আমি তখন থেকে ভাবতে শুরু করি এবং দ্বিতীয় সংখ্যা বার হওয়ার আগেই আমি দেশ পত্রিকায়, তখন সাগরময়বাবু ছিলেন, তাকে অনুরোধ করে আমি পরের অংশটা ছাপা হওয়ার ঠিক আগেই আমি ওটা পেয়ে যাই আর কি। পরে আমার মনে হয় আমি একটু নিয়ে ছবি করি। ছবি করার পরে আমি চিত্রনাট্য লিখতে শুরু করলাম। চিত্রনাট্য লিখতে শুরু করে মানে আমি তত করে এগিয়ে যাচ্ছি, আমার কোনো যে কোনো অসুবিধা হচ্ছে না। এইবার আমি ইউনিটের মেম্বারসদের ডেকে আমি চিত্রনাট্য করি, যেটা বরাবর করে থাকি। বংশীও ছিল, সৌমেন্দু ছিল, আরও অনেকেই ছিল। তো পরবার পরে আমি ওদের মুখের দিকে তাকিয়ে দেখি প্রত্যেকেরই প্রায় একটা ব্যাফল একটা রিয়াকশন, এটা কী হবে, এটা একটা ছবি হতে পারে, একটা 13 বছরের মেয়ে 17 বছরের ছেলে অনবরত মেয়েটা বছর বাপের বাড়ি যাবো, আবার ফিরে আসে, এটা দিয়ে কী ছবি হবে। এরকম যখন হচ্ছে, আমি বংশী একটু দূরে ছিলেন, কি আপনার কী মত। হঠাৎ এগিয়ে এসে আমি বললেন যে আপনি যদি এই ছবিটা না করেন আমি জীবনে কোনো দিন আপনার সঙ্গে ছবি করবো না। এই যে একটা মানে আমি জানি যে মানিকবাবুর সঙ্গে ওর সম্পর্কটা এরকম ছিল, ওর সঙ্গে প্রায় সমানে সমানে কথা বলতে পারতো একমাত্র বংশী, অন্য কেউ নয়। ওর এই কথাটা আমি হয়তো আদারওয়াইজও ছবিটা করতাম যে যাই করি, কিন্তু আমি দেখলাম যে এত লোকের মধ্যে একমাত্র ওই বললো আপনি যদি এই ছবিটা না করেন আমি জীবনে কোনো দিন আপনার সঙ্গে ছবি করবো না। এই যে ইন্টারাকশনের যে সুবিধে, এবং তারপরে প্রত্যেকটা খুঁটির নাটে যে সৌমেন্দ্র পরপর ছবি করেছে, মানে আমার সঙ্গে ছবি করেছে, তখন সত্যজিৎবাবুর সঙ্গে ছবি করছিল। ইনফ্যাক্ট আমার সঙ্গে একটা ছবি ডেট ক্ল্যাশ করে গেল, সত্যজিৎবাবু আমাকে বললেন যে করুন তুমি তো আমি খুব মুশকিলে ফেলে দিয়েছো, তার না ঠিক আছে আপনি কাজ করুন। আমি তখন অন্য ক্যামেরাম্যান এই কাজ করতে শুরু করলাম। তো ওরা যে জায়গা থেকে এখানে এসেছে ওখানকার অনেক জ্ঞান নিয়ে এসেছে, তো তো সেই জ্ঞানের খানিকটা আঁচ আমিও পেয়েছি। আবার আমি জানি না আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পেরেছি, তাতে করে তার পরবর্তী ফলাফল কী হয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু এইটুকু আমি বলতে পারি যে ওদের উপস্থিতি আমাকে ভীষণভাবে উপকৃত করেছে। হ্যাঁ, এটা শুধু যে এডিটিং রুমে হয়েছে তা নয়, কখনো ওর বাড়িতে হয়েছে, কখনো অন্য জায়গায় হয়েছে, নানা রকম স্মৃতি আছে এর ভিতরে। তো যেমন ধরুন আমি একটা কথা বলি, আমি একটা ছবি করেছিলাম সংসার সীমান্তে বলে। তো তখন আমরা কী করতাম, যার যারই ছবি রিলিজ হতো 5-6 জন 7 জন ডিরেক্টর ওপেনিং ডেতে ইভিনিং শোতে বাকি সবাইকে ডাকতাম দেখবার জন্য। তো সংসার সীমান্তের ইন্টারভ্যালে হাউসফুল হয়ে আছে, ইন্টারভ্যাল বিজুলি সিনেমার দোতলায় প্রচণ্ড ভিড়, চা চোর হচ্ছে, সিগারেটের ধোঁয়ায় ভরে গেছে। আমিও ওখানে তার পেছনে ট্যাপ করতাম, তাকে দিকে সত্যজিৎ উনি আমাকে বললেন যেভাবে তো এগোচ্ছে না ছবিটা, যদি শেষ করতে এরকম যদি যায় তাহলে এরকম একটা তুড়ি মেরে উনি আবার ফিরে চলে গেলেন। যাই হোক, ছবিটি যখন শেষ হলো তখন অত ভিড়ের মধ্যে আমি আর সত্যজিৎবাবুকে দেখতে পেলাম না, টেক কোথা দিয়ে বেরিয়ে গেছেন। তার 5-6 দিনের ভেতরে এক ভদ্রলোক, যিনি সত্যজিৎবাবুরও খুব পরিচিত, আমারও পরিচিত, রঞ্জিত মল্লিকের কাকা, তিনি এসে আমাকে বললেন শোনো ইয়ে সত্যজিৎবাবু বলেছেন যে তুমি ইমিডিয়েটলি একটা শর্টার ভার্সন তৈরি করে নাও। বুঝলাম। তারপর আমি বললাম ঠিক আছে। আবার 3-4 দিন পরে উনি এসে তোমার হয়ে গেছে শর্টার ভার্সনটা করা? মানে পাগল নাকি, এত তাড়াতাড়ি হয়? তো তুমি করো, ও কিন্তু ভীষণ ইয়ে করছে, বলছে বারবার। আমি তখন ঠিক করলাম যে আমি সত্যজিৎবাবুর সঙ্গে কথা বলি। তো আমি একদিন টেলিফোন করলাম, উনি বললেন ঠিক আছে ঠিক আছে পরশু চলে এসো না। সময় দিলেন, আমি গেলাম, উনি যেরকম দরজা খুললেন, দরজা খুলে আমাকে ভেতরে ঢোকালেন। এই চাটা খাওয়া হচ্ছে, নানা কথা হচ্ছে। আমি বললাম যে দেখুন আপনি বলেছেন এরকম, হ্যাঁ হ্যাঁ এটা একটা করা দরকার। তো যে এটা তো আপনি নিশ্চয়ই ইন্টারন্যাশনাল মার্কেট কিংবা সার্কিটের কথা ভেবে বলছেন।
আপনার তো এ ব্যাপারে অগাধ অভিজ্ঞতা, আপনার কি মনে হয় বলুন তো এই ছবিটা কোন কোন জায়গায় একটু ছোটো করলে পরে উনি হঠাৎ আমাকে হাত দিয়ে থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে উনি হেঁটে চলে গেলেন, দৌড়ে একটা টেবিলের ড্রয়ার খুলে একটা ফুলস্কেপ কাগজ বার করলেন, কাগজ বার করে আমার সামনে ফেলে দিলেন, তাতে 1 2 3 4 করে সমস্ত পয়েন্ট যেগুলো ছোটো করলে হয় সেগুলো সমস্ত অলরেডি লেখা। তার মানে আমি একজন অনেক জুনিয়র একজন ডিরেক্টর, আমার সম্বন্ধে উনি শতপ্রবৃত্ত হয়ে এতটা ভেবেছেন এবং তার হোমওয়ার্কটা করে রেখেছেন। এটা শুধু মুখের ব্যাপার নয়, হোমওয়ার্কটা করে রেখেছেন। তো এই যে একটা মানে কনসার্ন, যারা সমসাময়িক কিংবা তার থেকেও ছোটো তাদের সম্পর্কে কনসার্ন। আরেকবার একটা গল্প বলি, ফুলেশ্বরী ছবিতে একটা টাইটেল করা হচ্ছে, তার সঙ্গে একটা গান ছিল, ইন্ট্রোডাক্টরি গান। তাতে ছিল যে আজকে দুনিয়া অনেক এগিয়ে যাচ্ছে, অমুক তমুক খানা খানা, তবু মাঝে মাঝে মন যেতে চায় ফিরে ফিরে। এই অনেকটা এগিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি ভেতরে একটা দুটো লাইন ছিল যে ফেলিনি গোদার ত্রুফ সত্যজিৎ রায় ইহাদের সকলেকে রাখি গো মাথায়। আর এটার সঙ্গে সঙ্গে ছবিগুলো পাল্টে পাল্টে যায়। কারণ আমি তো ছবিগুলো জোগাড় করার চেষ্টা করছি, তো ট্রুফোর ছবি পেয়েছে, ফেলিনির ছবি পাচ্ছে, আর সত্যজিৎ রায়ের ছবি তো পেয়েই যাবে। আমি কিছু না বলে শুধু মানিকবাবুকে বললাম যে আপনি ফেলিনির ছবি কোথায় পাওয়া যাবে তো ফেলিনি, তোমাকে 1 সপ্তাহ সময় দিতে পারবে। হ্যাঁ, 1 সপ্তাহ পরে নির্দিষ্ট দিনে আমি গেলাম, আমি গিয়ে দরজা খুলে আমি দেখি সামনের ইয়েটাতে অংশত প্রচুর ম্যাগাজিন মেজের পরে খোলা পড়ে আছে, সাইট অ্যান্ড সাউন্ড, ফিল্ম অ্যান্ড ফিল্মিং। আমাকে দেখি বলল, শোনো একটা ফেলিনির ছবি পেয়েছি বুঝলে, একটু গ্রেন আছে বটে, একটু মনে হয় তোমার কাজ চলে যাবে, কিন্তু কিসের জন্য তুমি ব্যবহার করবে। তখন আমি বলছি এর ভেতরে আপনিও আছেন কিন্তু, মানে তখন আমি বললাম, উনি হা 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 করে হাসতে লাগলেন, আমাকে সেই ছবিটা দিলেন, আমি সেই ছবিটা ব্যবহার করলাম। এই যে একটা, আমি শুধু ওকে রিকোয়েস্ট করেছি, উনি 1 সপ্তাহ ধরে খুঁজে বার করেছেন একটা ছবি। এটা আপনারা ঠিক বুঝতে পারছেন কি না জানি না, কিন্তু এটা যে একজন ওর থেকে কম বয়সী একজন ফিল্ম মেকারের পক্ষে কতটা উৎসাহজনক ব্যাপার, এটা আন্দাজ হয়তো সবাই করতে পারবে। প্রথমত কন্টেন্টের কথা বলবো। কন্টেন্টের কথা হচ্ছে, উনি যতই প্রতিবাদী বিষয়ে বলে থাকুন না কেন, সমস্ত অ্যাপ্রোচের তো এমন একটা পরিশীলিত ব্যাপার ছিল যেটা মানে কাঁচা হাতে একেবারে অন্যরকম হয়ে যেতে পারে। সেটা কি প্রতিদ্বন্দ্বী এই ধরনের ছবিতে অনেক জায়গা আছে যেটা রেজের সেজের উপর দিয়ে উনি হেঁটে চলে গেছে, কিন্তু কখনো রং সাইডে ওর পাঠ করেনি। হ্যাঁ, আর ফর্মের দিক থেকে বলবো যে সেখানেও এমন এমন অদ্ভুত অদ্ভুত এক্সপেরিমেন্ট করেছেন, এটা যে একটা রেভলিউশন এটাই অনেকে ধরতে পারেননি। মানে আমি একটা ইনস্ট্যান্স দিচ্ছি, সেটা হচ্ছে ধরুন অশনি সংকেতের লাস্ট সিকোয়েন্সটা। অশনি সংকেতের লাস্ট সিকোয়েন্সটা কি, যে দুর্ভিক্ষের জন্যে সে পাশের গ্রামের সে ব্রাহ্মণ, সে তার পুরো পরিবার নিয়ে ভিটে ছাড়া হয়ে চলে যাচ্ছে। এখানে সৌমিত্র যে রোলটা করছে, সে তার স্ত্রীকে বলছে যে ওই দেখো দূরে দেখা যাচ্ছে মাঠের ভেতর দিয়ে 6 জনের একটা ফ্যামিলি, তারা হেঁটে এগিয়ে আসছে। কারো কাঁধে একটা মাদুর, কারো হাতে একটা বাক্স, কারো ইত্যাদি ইত্যাদি। এরপরে কী করা হয়, উনি এটাকে কাট করতে থাকেন, কাট করে করে ক্লোজ এই সেকশনাল শর্ট নিতে থাকেন। হয়তো কাঁধ, একটা মাদুর, এখানে একটা হাত, একটা হাঁড়ি, এখানে একটা বাচ্চা, এখানে একটা মানে করতে 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 আবার উনি অরিজিনাল শটে ফিরে আসেন। ওই 6টা লোক, ফ্রেম জুড়ে 6টা লোক, মানে এ পাশেও জায়গা নেই, ও পাশেও জায়গা নেই। তো সেখান থেকে ওরা এগিয়ে আসছে, আস্তে আস্তে ক্যামেরাটা ফুল ব্যাক করছে। যত ফুল ব্যাক করছে তখন দেখছি 6 জন নয়, তার আশেপাশে আরও অনেক লোক আছে। এইটা হতে পারে 600, 6000 মানে দুর্ভিক্ষ এগিয়ে আসছে। এই যে একটা 6 জনের গল্প শুরু হয়ে গিয়ে সেটা যে অনেক লোকের গল্প হয়ে গেল,
কয়েকটা শটের ভেতরে এবং একটা কথা না বলে শুধু ভিজুয়ালস কে এটা তো একটা রেভলিউশন, এইরকম এটাই বলতে পারি। ব্যাপার আছে, এটা সবার পক্ষে সমানভাবে প্রযোজ্যই নয়। তার কারণ হচ্ছে যে সবাই যে একইভাবে ইনফ্লুয়েসড হয়েছেন একটু কথা আমি বলবো না, হলে পরে আমি খুব খুশি হতাম। যারা মনে রেখেছেন তারা তার থেকে নিজের মতো করে শিক্ষা নিয়েছেন। একটা হচ্ছে যে ওর একটা লেগাসি হচ্ছে যে আমার ছবিতে একটা গল্প বলতে হবে, হ্যাঁ, এটাই এখন অনেকে বিশ্বাস করেন। আচ্ছা, আমার ছবিতে আমি অন্যভাবে যাই করি না কেন আমার স্টোরি টেলিংয়ের ভেতরে এক ধরনের স্মুথনেস থাকতে হবে। উনি কখনো দেখবেন না ওরকম ধাক্কা দিয়ে জাল দিয়ে অড অ্যাঙ্গেল থেকে শট নিয়ে চমকে দেওয়ার চেষ্টা করেছে। ওর হচ্ছে একটা যাই করুন না তার একটা অপূর্ব একটা স্মুথনেসের ব্যাপার আছে। অর্থাৎ আপনাকে উনি জানতে দেবেন না যে ফর্ম এক্সিস্ট করছে, অথচ ফর্মের প্রতি অসাধারণ মাস্টার। উনি বিশ্বাস করতেন যে আমার ছবি যদি জনসাধারণ গ্রহণ না করে সেটা আমার একটা ফেলিয়ার। এবং এটা উনি অভিনয় আমাকে বলেওছিল, জনসাধারণ যদি গ্রহণ না করে সেটা আমার একটা ফেলিয়ার, মানে সেই ছবিতে অনেক গরজ আছে, এটাই বলেছে। কারণ যে ছবিটা ছবির মতো হচ্ছে কিনা এটাই। আজকে যদি ধরুন একটা চারুলতা হতো, আমার নিশ্চিত ধারণা মাল্টিপ্লেক্সও রমরম করেছে, বিজ্ঞান মাল্টিপ্লেক্সও রমরম করেছে। তো এমন কোনো ছবি নেই যেটা মাল্টিপ্লেক্সে চলতো না, ওটা কোনো ফ্যাক্টর নয়। ছবিটা আমরা ঠিক ঠিক বানাচ্ছি কিনা। আমার জন্য সত্যিকার কলকাতা, যে কলকাতাটাকে আমি নিজে ভালো করে মানে এত বছর ধরে যতটা চিনি, সেই চেনার খুব কাছাকাছি কলকাতা। যেমন মহানগর বলুন কি জনরণ্য, এই ধরনের ছবি দেখতে দেখতে আমার মনে হয় যে এই কলকাতাটাকে আমি খুব ভালো করে চিনি। চরিত্রগুলো তো আমি চিনতে পারছি, আর যারা আমার খুব পরিচিত নয় ছবির ভেতর দিয়ে তারা যেন খুব আমার কাছে চলে আসে। হ্যাঁ, তারপর হচ্ছে ছোটো ছোটো জিনিস আপনার মনে আছে, সে ড্রামটা যাচ্ছে, তার ক্রসশটটা ওই একটা করে জয়েন্ট ক্রস করছে, স্পার্ক বেরোচ্ছে, স্পার্ক বেরোচ্ছে, স্পার্ক বেরোচ্ছে, এগুলো আমাদের ছেলেবেলায় দেখা খুব খুব ফন্ড মেমোরিজ। এগুলো হঠাৎ ফিরে পাই যাচ্ছে, যেগুলো ভুলে গিয়েছিলাম। সেই জন্য আমার কাছে আমি কী বলবো, আমি এত মুগ্ধ যে অন্য কারো পোর্ট্রেয়াল অফ ক্যালকাটা আমার কাছে ততটা আমাকে আপন করে টানেই না। রূপক আমি বলবো না, একেবারে অঙ্গাঙ্গে জড়িয়ে থাকা যে জিনিস, এখন রূপক আপনি কাকে বলবেন? পথে পাঁচালীতে যে সমস্ত জিনিস আমি দেখেন, বহু চর্চিত অবশ্য, এগুলো আমাদের প্রত্যেক দিনই দেখা, কিন্তু উনি যেভাবে সেটাকে এনে ফেলেছেন, তারকে যেভাবে ইন্টারপ্রেট করেছেন, যে অসীম দারিদ্র, অন্ধকার, পিছিয়ে পড়া একটা গ্রাম, কিন্তু সেই গ্রামের বদ্ধ পুকুরের ভেতরে যখন পোকাটা এমনি করে নড়াচড়া করে, তার ভেতরে যে একটা সাংগীতিক মূর্ছনা আছে, কিংবা যে লোকটা ময়রা মিষ্টির বাঁক নিয়ে যায়, তার চলার ভেতরে বাঁকটা তোলার ভেতরে যে একটা সঙ্গীত ত্রুটি আছে, মানে আমি এটাই ইয়ে করতে চাইছি যে এক্সিস্টেন্স অফ মিউজিক ইন ভিজুয়ালস। এই জটিলতা আপনি যেটা বললেন সেটা অনেক বেশি আমার কাছে ইন্টারেস্টিং। সেটা হচ্ছে হরিহর সর্বজয়া, ইন্দির ঠাকুর, দুর্গা অপু, এই যে এই সম্পর্কটাকে শুধু আপনি দেখুন, এটা শাখা প্রশাখার যে কমপ্লেক্সিটি তার থেকে অনেক বেশি কমপ্লেক্স বলে আমার মনে হয়। কিংবা ধরুন অপরাজিতাতে ছেলে যখন আস্তে আস্তে বড় হচ্ছে,
ছেলে যখন নিজের জন্য স্পেস চাইছে আর মা ভাবছে ছেলে আমার আগেকার মতোই আঁচলে থাক, এটার ভেতরে যে কনফ্লিক্টটা, এই কনফ্লিক্টটা আপনি ভাবুন একই সঙ্গে কি কি নির্মম এবং একই সঙ্গে কি মোহময় একটা কনফ্লিক্ট। ওটা একেবারে সত্যি যখন নিজস্ব ব্র্যান্ড, ওটা যখন উনি উঠো বলেন কিংবা কোনো ছবিতে চেঁচাই ছিলি কেন বলেন, এই যে ব্যাপারটা, অর্থাৎ আউট অফ নাথিং, আউট অফ নো হ্যাভ তিনি এমন একটা মোমেন্ট তৈরি করবেন যে আমরা সেটাকে এনজয় করতে বাধ্য। এটাকে হিউম্যান না বলে এনজয়েবিলিটি বলাটা অনেক বেশি। এটা তো অনেক, এটা ছোটদের ছবি বলতে অনেক কী বুঝবো প্রথম কথা, ছোটদের নিয়ে ছবি করলে ছোটদের ছবি হয়ে গেল, তা তো হয় না। টিকু ছোটদের নিয়ে করে, কিন্তু আসল সমস্যাটা তো অনেক গভীর, একদম অ্যাডাল্ট সমস্যা। আচ্ছা, কিংবা ধরুন আপনি পোস্টমাস্টার রতন, এই যে অনিল যে পোস্টমাস্টার রোলটা করছে, সে চলে যাওয়ার পর রতনের যে একাকিত্ব বোধ, অথচ অনিবার্য একটা পরিণতি, সেটাকে মেনে নিতেই হবে, এটার পেছনে যে কী কী আছে, এটাতে ছোটো ছোটোদের জগৎ নেই, অনেক কিছু থাকতে পারে। তো এই যে মাল্টি ডাইমেনশনের যে খেলাটা উনি খেলেছেন, কিন্তু কি অসম্ভব সংযমের সঙ্গে। আসলে সে সত্যিকারের পরিচয় হচ্ছে একজন দার্শনিক, এটাই আমি বলবো। মানে ওকে অন্য কোনো নাম দেওয়াটা ওকে ছোট করা। এখন আপনি যদি ধরুন কথা বলছি যে পিকাসোকে আপনি যদি জিজ্ঞাসা করতেন যে তুমি কেন তাজমহল নিয়ে কোনো ছবি, এত তো ছবি এঁকেছো, তাজমহল নিয়ে কেন ছবি আঁকলে না, কিংবা মাতিসকে জিজ্ঞাসা করা হয় যে কালীঘাটের আদিগঙ্গাকে নিয়ে তোমার কি কোনো ছবি, এইরকম আর কি, এর কোনো মানে হয় না। উনি যা করেছেন একটা নির্দিষ্ট বিষয় যে নির্বাচন করেছেন সেটাকে দেখিয়েছেন। তিনি কেন এখানে যাননি, ওখানে যাননি, একে নিয়ে ছবি করেননি, ওকে নিয়ে ছবি করেননি, এই প্রশ্নগুলো আমার মনে হয় একেবারেই অবান্তর।